আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনাদের যে রোগীদের অপারেশন করেছি, এইমাত্র 4 জন রোগীর পিত্তথলি পাথরের যে ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম, প্রত্যেকের অপারেশনই অত্যন্ত সফলভাবে এবং অত্যন্ত নিরাপদভাবে শেষ করেছি। কোনো সমস্যা হয়নি। এক একটা অপারেশনে 10 মিনিট 15 মিনিট করে এরকম লেগেছে সাধারণত। তাই কখন ছুটি হবে এই একটা প্রশ্ন প্রায় আপনারা করে থাকেন। এই অপারেশন যে শেষ করলাম, এখন থেকে 6 ঘন্টা পরে রোগী বাসায় চলে যেতে পারবে। কয় ঘন্টা পরে? 6 ঘন্টা পরে। কি খাবে? প্রথমে 6 ঘন্টা পরে আমরা প্লেন ওয়াটার দেবো বা ডাবের পানি দেবো। অনেকের যেটা হয় যে একটু প্রথম থেকে বমি হতে পারে, যেহেতু অ্যানাস্থেটিক মেডিকেশন দেওয়া থাকে, তার কিছুটা রেস্ট থেকে যেতে পারে। এই জন্য অনেকে একটু ঘুম ঘুম ভাব থাকতে পারে, একটু বমি হতে পারে। যদি একটু বমি হয় তাহলে আমরা ছুটি দেবো না, আরও 2 ঘন্টা পরে দেবো। ক্লিয়ার? একটা বিষয় প্রায় রোগীরা আমার কাছে জানতে চান বা অভিযোগ করেন, সেটা হলো যে বা যখন স্টিচ কাটতে আসে তখনও বলে যে স্যার, যেখানে ছিদ্র করা হয়েছিল ওই জায়গাটা জ্বলতেছিল বা ইচিং হইতেছিল। এই বিষয়ে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যেহেতু আমরা পেটের উপরে ছিদ্র করে ল্যাপারোস্কোপিক মেশিন, ইকুইপমেন্ট, ক্যামেরা পেটের ভিতরে ঢুকাই এবং একটা নির্দিষ্ট ছিদ্র থেকে গলব্লাডারটা আমরা বের করে নিয়ে আসি। অপারেশন শেষে ওই ছিদ্রটা আমরা স্টিচ দিয়ে অফ করে ওখানে একটা মাইক্রোপোর বা আপনারা যেটা বলেন টেপ লাগাই দিই। অনেকের শরীরেই ওই মাইক্রোপোর বা টেপের সাথে অ্যাডাপ্ট করতে পারে না, রিয়াকশন হয়, একটু অ্যালার্জিক রিয়াকশন হয়, ইচিং করে। যাদের অর্থাৎ আপনাদের যে রোগীর এই ধরনের সমস্যা হবে, যদি বলে চুলকায়, যখনই বলবেন সাথে সাথে টেপটা খুলে ফেলবেন। ওইটা রাখার কোনো দরকার নেই, ওটা আমরা রাখি যাতে ধুলাবালি না লাগে ওই জায়গাটা। কথা বুঝতে পারছেন? যদি বলে যে আমার যেখানে টেপ লাগানো সেখানে চুলকাচ্ছে বা অস্বস্তি হচ্ছে, সাথে সাথে আপনারা নিজেরাই টেপটা খুলে ফেলবেন। ভেরি সিম্পল, জাস্ট একটা কাগজের মধ্যে লাগানো, কাগজটা খুলে ফেলবেন। ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে থাকবে 6 দিন বা 7 দিন পরে নির্দিষ্ট কোনো একটা ক্লিনিকে গিয়ে স্টিচটা অফ করাই নেবেন। ঠিক আছে? তাহলে আমরা যে 4 জন রোগীর অপারেশন করলাম, এক একজন করে আমরা একটু দেখাই। তাহলে ফেরদৌস বেগম। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই বলি যে কোনো রোগীর পিত্তথলি ওপেন করলে সাধারণত হলুদ কালারের পিত্ত রস পাওয়ার কথা। পিত্ত রস বাদে অন্য কিছুই কিন্তু থাকার কথা না। যদি কিছু থেকে থাকে সেটাই হলো রোগ। আমরা যদি এটা একটু ওপেন করি, একটু রস দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? এটা না, এটা কি দেখতেছেন? বেশ বড় একটা পাথর, তাই না? একটা সিঙ্গেল স্টোন বাট লার্জ স্টোন। খুব চমৎকারভাবে আমরা সার্জারিটা শেষ করেছি। এবার আরজু পেশেন্ট, না, আরজু পেশেন্টের পিত্তথলিটা আমরা একটু ওপেন করবো। অনেক সময় স্টোন খুব ছোট থাকে, অনেক সময় বড় থাকে। এই দেখেন খুব ছোট ছোট স্টোন বের হইতেছে, তাই না? আগে কি ছিল? বড় বড় স্টোন। অথচ আপনার রোগীর স্টোনগুলো কেমন? খুবই ছোট ছোট করে এইরকম। আসলে এইটা কোনো সমস্যা না, স্টোন ছোট কি বড়। বড় সমস্যা হলো যে রোগীর পাথর দিয়ে তার কোনো উপসর্গ ছিল কিনা। যদি উপসর্গ থাকে তাহলে অবশ্যই একমাত্র চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির সার্জারিটি করিয়ে নাও। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। অনেক সময় আমাদের দেশের রোগীরা অপারেশনের প্রতি ভীত হয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসাই নিয়ে থাকেন। আমি বলবো অনেকে আপেল বা বিভিন্ন ধরনের ঝাড় ফুঁক বা কি বলে ওটাকে লতা পাতা এগুলা খেয়ে চেষ্টা করে বছর পর বছর, তখন পিত্তথলির পাথর দিয়ে তার ভিন্ন কোনো জটিলতায় চলে যায়, তখন আমাদের কাছে আসে। তাতে যে সমস্যাটা হয়, আমার সার্জনদের অত সমস্যা না, কিন্তু রোগী তো অনেকটা সময় ব্যয় করলো, তার শরীরের উপর দিয়ে অনেক কষ্ট গেল, তাই না? বা অন্য আরেকটা জটিলতা হইলো, যখন পিত্তথলিতে পাথর থাকে তখন শুধুমাত্র রোগ একটাই, পিত্তথলির পাথর। যখন সেটা নালিতে চলে গেল, রোগ কয়টা? 2টা। থলির পাথর আবার নালিতে গিয়ে আটকে যায়, জন্ডিস হয়। আবার আরো নিচে গিয়ে অনেকেরই প্যানক্রিয়াটাইটিস হয়। আবার অনেকের পিত্তথলির পাথর পিত্তথলিতেই আটকে গিয়ে পিত্তথলির ইনফেকশন বা ফোড়া তৈরি করতে পারে। তাহলে কেন আমরা এই ধরনের জটিলতায় যাবো? লতা পাতা বা আপেল বা বিভিন্ন সব খেয়ে, এগুলো অবৈজ্ঞানিক চিকিৎসা। হ্যাঁ, এগুলো কখনোই আপনারা করবেন না। তানজিম আক্তার পেশেন্ট, আপনি এটা ছবি তুলে নিতে পারেন। তানজিম আক্তার, এইটার পিত্তথলির রসটা একটু, হ্যাঁ, সবারটা যে একই রকম থাকবে তাহলে আমরা এটা দেখবো যে এটা আমরা কেন অপারেশন করলাম, কি বের হইতেছে। আমাকে কখন চেম্বারে দেখাইছিলেন? কালকে আমি বললাম যে অপারেশনটা করে নেন, তাই না? কি এগুলো? কতগুলো? অনেক বড় বড়। তাহলে আগের পাথরের সাথে আপনার রোগীর পাথরের কোনো মিল নেই, না? আগের পাথরগুলো অনেক ছোট ছিল, বাট আপনার রোগীর পাথরগুলো অনেক বড় বড় এবং অনেকগুলো, তাই না? এটা কেমন লুডু খেলার গুটির মতো হয়েছে, তাই না? তাহলে এবার আমরা ফারজানা রোগীর পিত্তথলিটা একটু ওপেন করে দিই। ফারজানা রোগীর লোক আছে তো, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, বুঝছেন না? কারো ছোট পাথর, কারো বড় পাথর, কারো ভিন্ন। এই যে দেখেন কিছু কিছু কালো কালো দেখছেন নাকি? এগুলো কি? হ্যাঁ, কালো কালো, আবার কিছু সাদা মিক্সড স্টোন আছে। এই যে ভাই, এগুলো এত তো গুরুত্বপূর্ণ না, কিছু কালো কালো দেখতেছেন, আবার কিছু দুই একটা হলুদ মিক্সড। তাহলে দেখলেন তো, কোনো পাথরের সাথে কোনো পাথর কিন্তু মিল নেই। এক এক রোগীর সাইজ, পাথরের সাইজ এক এক রকম। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দরভাবে অপারেশনগুলো শেষ করেছি। আজকে বাসায় যেতে পারবে। আপনার প্রশ্নটা কি ছিল বলেন? আমার কোশ্চেনটা হচ্ছে 2 মাস আগে প্রথম টেস্টে আর কি
পিত্তথলি পাথরটা ধরা পড়ছে। জি, ধরা পড়ার পর ওই বিশেষজ্ঞ আমাকে বলছে যে এটা খুবই ছোট স্টোন, এটা ওষুধের মাধ্যমে চলে যাবে, টেনশনের কিছু নাই। এখন 2 মাস পরে এসে দেখতেছি যে পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো না, সে খেতে পারছে না, সে বমি করতেছে, এই ধরনের কিছু সমস্যা হচ্ছে। তারপর আপনার কাছে আসলাম, আজকে আমরা অপারেশন করলাম। অপারেশন আপনার এখন আপনার পেশেন্টের নাম কি? ফারজানা। এই ফারজানা, জি। এখন এটা কি ওষুধের দ্বারা আসলেই সম্ভব না আচ্ছা সার্জারি মাস্ট? আচ্ছা, আমরা একটু বলি যে আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন, যে এই প্রশ্নটা প্রায় আমরা আমাদের কর্মস্থলে রোগীদের কাছ থেকে শুনে থাকি যে স্যার পাথর গলানোর কোনো ওয়ে বা সুযোগ আছে কিনা। দেখেন, পিত্তথলিতে পাথর আপনারা তো এইমাত্র দেখলেন, এক একজনের পাথর এক এক রকম, পাথরের কম্পোজিশনও আলাদা আলাদা। কিছুটা মিক্সড স্টোন, কিছু পাথর হয় ইনফেকশনের কারণে, কিছুটার ভিতরে কোলেস্টেরলের মাত্রা কম, কিছু পাথরের ভিতরে কোলেস্টেরল মাত্রা অনেক বেশি। গবেষণায় যেটা বলে, যদি এমন হয় যে পাথরগুলো কোলেস্টেরল দিয়ে তৈরি হয়েছে এবং সাইজে খুব ছোট, প্রথম কিছুদিন ট্রাই করা যেতে পারে, মেডিসিন আছে। বাট সমস্যাটা হলো আপনি তো বাইরে থেকে বুঝতে পারতেছেন না যে এটা কোলেস্টেরল স্টোন না অন্য কোনো স্টোন। নম্বর 1, আমরা প্রায় দেখে থাকি যে এই ধরনের রোগীরা মেডিসিন খায় আর 3 মাস পর পর একটা আল্ট্রাসাউন্ড করে। এমনও রোগী পেয়েছি যে প্রতি মাসে একটা আল্ট্রাসাউন্ড করে। আমার কাছে একজন রোগী এসেছে লাস্ট 250 আল্ট্রাসাউন্ড করা। আসলে এইগুলো কেন করে রোগীরা? মূলত অপারেশনের প্রতি ভয় বা ভীতি থেকে, যে রোগীর জ্ঞান ফিরবে কিনা। হ্যাঁ, আসলে দেখেন, আপনারা নিজেরাই দেখলেন, আপনাদের রোগীর অপারেশন হলো, অপারেশনের পরে জ্ঞান ফিরে পোস্ট অফে চলে গেল, জ্ঞান ফেরা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আমাদের বাংলাদেশের যে অ্যানাস্থেসিওলজিস্টরা কাজ করছেন, অত্যন্ত দক্ষ, স্কিল এবং অভিজ্ঞ। আর যখন আপনারা কোনো রোগীকে হসপিটালে সার্জন এবং অ্যানাস্থেসিওলজিস্টের কাছে দিয়ে দেন, তারা তাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে নিয়ে নেন যে এই সেফলি রোগীকে কিভাবে বাসায় পাঠানো যায়। কথা বুঝতে পারছেন? এই যেটা বলছিলাম যে ভীতি থেকে মূলত বিকল্প চিকিৎসার সন্ধানে তারা থাকে এবং নিয়ে থাকে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না। যেটা আপনার যে প্রশ্ন হচ্ছে, কোলেস্টেরল স্টোন মাঝে মাঝে কিছুটা রিমুভ হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যায় না। এই জন্যই বলা হয় যদি পাথর দিয়ে কোনো রোগীর উপসর্গ থাকে, অবশ্যই অপারেশন করিয়ে নেওয়া উচিত, কখনই কোনো ধরনের বিকল্প চিকিৎসায় না যাওয়া উচিত। মেডিসিনের দ্বারা কমলে ওইটা আবার পুনরায় হওয়ার সম্ভাবনা আছে, ডেফিনেটলি হওয়ার সম্ভাবনা থাকবে। কেন? পিত্তথলিতে যে স্টোন ফর্মেশন হয়, পিত্তথলিতে যে স্টোন বা পাথর ফর্মেশন হয়, এই ফর্মেশনের একটা কারণ পিত্তথলি নিজেই, কয়েকটা কারণ আছে, তার কারণের একটা অংশ পিত্তথলি নিজেই। পিত্তথলি প্রপারলি যখন ফাংশন না করে, তখন সেখানে স্টোন ফর্মেশনের চান্সটা বেড়ে যায়। তাহলে আপনি সেই পিত্তথলিকে তো ফেলতে পারছেন না, যারা বিকল্প চিকিৎসায় যাচ্ছেন, ও তোর জায়গায় থাকছে। তাহলে কি করবে? আপনার স্টোন সাইজে কিছুটা কমিয়ে দিল, ও যখনই সুযোগ পাবে আবার পাথর ফর্মেশন করবে। আমরা এরকম অনেক রোগী পেয়েছি যে অনেক দিন ওষুধ খেয়েছে, তার পাথরটা বলে যে স্যার এখন তো পাথর নেই, ঠিক 4 মাস পরে আবার আল্ট্রাসোনোগ্রাম করে বলে যে স্যার আবার পাথর পাওয়া গেছে, আমার রোগীর সমস্যা হচ্ছে, আর এখন আমাদের অপারেশন করিয়ে দিতেন। তাহলে বিকল্প চিকিৎসায় না গিয়ে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন সার্জনকে দিয়ে অপারেশনটি করিয়ে নেবেন, এটাই সহজ উপায়। আর এই পিত্তথলি অপারেশনের সার্জন সারা বাংলাদেশে, ইভেন প্রত্যেকটা উপজেলা শহরেই আছে, সবচেয়ে ঢাকায় আসতে হবে তারও কোনো দরকার। ঠিক আছে, মানে আজকে যে অপারেশনটা করাইলাম, এখন কি কি সাইড এফেক্ট হতে পারে বা কি কি সমস্যা হতে পারে, কি খাবার খাবে, কি না খাবারে তো যেটাই বললাম, 6 ঘন্টা পরে আমরা প্লেন ওয়াটার দিয়ে শুরু করব বা ডাব ওয়াটার, এরপরে স্যুপ বা নরম খাবার, হ্যাঁ, সেটা যখন খেতে পারবে তার 4 ঘন্টা পরে রোগী আগের মতোই স্বাভাবিক খাবার খাবে। তবে আমরা যেটা বলি, প্রথম 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, ডুবো তৈলে তৈরি করা খাবার না খাওয়াটাই বেটার। বরং কম ঝাল মশলা দিয়ে শাক, সবজি, মাছ, মুরগি খেতে পারবে। ঠিক আছে, আস্তে আস্তে খাবারের পরিমাণটা বাড়াবে। অর্থাৎ 7 দিন পর থেকে রোগী আগের মতো সবই খাবে। অনেকের ভয় থাকে যে পোলাও খেতে পারবে না, বিরিয়ানি খেতে পারবে না। আমি এমন রোগী অনেক পেয়েছি যে অপারেশনের পরের দিন থেকেই সে গরুর মাংস খাওয়া শুরু করেছে, ইভেন কোনো সমস্যাও হয় না। আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। লাস্ট একটা কোশ্চেন, এই যে অপারেশনটা যেই পদ্ধতিতে আপনি করছেন ল্যাপারোস্কোপি, এটা করলে নাকি পিত্ততে পাথর থাইকা যায়, এটা ম্যাক্সিমাম অনেকেই বলে। আপনি নিজে বিশ্বাস করেন কিনা? না স্যার, এটা আমি বিশ্বাস তো আমি তো দেখি নাই। না আপনি এতক্ষণ যা দেখলেন সেই ঘটনা থেকে আপনি বিশ্বাস করা উচিত কিনা? না, এখানে তো বিশ্বাস করার কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই? বলেই নিয়ে আসছেন কাইটা। চমৎকার উত্তর তো আপনার নিজের কাছেই আছে। যে অর্গানে পাথর হয়েছিল সেই অর্গানটাই আমি নিয়ে আসলাম, স্বাভাবিকভাবেই একটা বোঝা যায় যে সেই অর্গানে আবার পাথর কিভাবে হয়। এটাই আর কি, এটা একটা অহেতুক চিন্তা, অহেতুক ভাবনা, এটা কখনই করা যাবে না। ইভেন অনেক রোগী আমাদেরকে আরো একটা প্রশ্ন করে যে যদি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করা হয় তাহলে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। টোটালি রং কনসেপ্ট। পৃথিবীর কোথাও এখন ওপেন পদ্ধতিতে সার্জারি করা হয় না। যদি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ফেইল হয়
এমন সমস্যা থাকে বা এমন কোন একটা এরিয়ায় সেখানে ল্যাপারোস্কোপিক সার্জন নেই, তারাই শুধুমাত্র করে। অন্যথায় বেস্ট পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির অপসারণ। ঠিক আছে।